নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা প্রত্যেকেই বেশিরভাগ লোকই আমের খোসা ফেলে দেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে খোসা সহ আমের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা অত্যন্ত লোভনীয় হয় আর খেতে দারুণ লাগে, আর বানানো খুব সোজা, উপকরণও খুব কম লাগে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। তো এখানে প্রথমেই আমি এই রেসিপিটা তৈরি করার জন্য 4টে আম নিয়েছি, মানে কাঁচা আম নিয়েছি, একদম ফ্রেশ তরতাজা আম। তো আমের খোসা আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি, কিন্তু আজকে আমের খোসা না ফেলে দিয়ে খোসা সহই আমের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে যেহেতু আমগুলোর মধ্যে নোংরা থাকে, তো বাজার থেকে যেহেতু কেনা আম, তো আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো একটা পাত্রের মধ্যে আমগুলো নিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে আমগুলো ধুয়ে নেবেন। কারণ যেহেতু খোসা সহ রেসিপিটা তৈরি হবে, যাতে আমের গায়ে কোনো রকম নোংরা না থাকে, তার জন্যই আমগুলোকে খুব ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। সেটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। এবারে আমগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসার পর আমি এগুলোকে একটা পাত্রে নিয়েছি। এবারে আমি অফ ক্যামেরাতে আমগুলো কেটে নিয়েছি, কারণ এই পেতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ আম আপনারা সবাই কাটতে জানেন, শুধু দেখিয়ে দিচ্ছি যে আমগুলোকে কিভাবে কাটতে হবে। এরকম খোসা সহ আমগুলো কাটবেন, এরকম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেবেন। মানে একটা আমকে মধ্যিখান বরাবর কেটে তাকে কিন্তু 4 ফালি মতো করে নেবেন, তাহলে এরকম ছোট ছোট টুকরো হবে। তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর টুকরোগুলো বড় হলে আমের ঠিক মতো পাল্পটা এর ভেতরে রসটা ঢুকবে না, তখন খেতে ভালো লাগবে না। আর অফ ক্যামেরাতে আমি সব আমগুলোকে কেটে নিয়েছি, আর কেটে নিয়ে খুব ভালো করে কাটার পর আমগুলোকে ধুয়ে নিচ্ছি। কারণ কাটার পরও কিন্তু অনেক নোংরা থাকে, তার জন্য আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর সম্পূর্ণ জলটা ঝারিয়ে নেবেন, যাতে এক ফোঁটাও জল আর না থাকে এর মধ্যে। এখন আমি সব আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো এখন প্রত্যেকটা আম দেখছেন কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটুও কিন্তু নোংরা নেই। আজকে এই খোসা সহ আমের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যেটা ইউটিউবে হয়তো এই প্রথমবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা খেতে অত্যন্ত লোভনীয় হয়। আর এই গরমের দিনে এই ধরনের রেসিপি কিন্তু সকলেই পছন্দ করে। এবারে এই আমের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ। আর লবণটা কিন্তু একটু আমটা কীরকম টক সেইভাবেই কিন্তু লবণটা দেবেন। যদি বেশি টক হয় লবণটা একটু বেশি দিবেন, কারণ যখন টক হয় তখন লবণটা দিলে টকটা মেজারমেন্টে হয়ে যায়। তো এবারে ওপর থেকে একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর বেশি হলুদের গুঁড়ো দেবেন না, অল্প করে দেবেন। এবার লবণ আর হলুদের গুঁড়োটাকে দিয়ে আমটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে বেশ কিছুটা সময় এইভাবেই কিন্তু মাখিয়ে রেখে দেবেন। আমের মধ্যে যে টকটা রয়েছে সেটা কিন্তু এই লবণের জন্য অনেকটাই কেটে যাবে, তার জন্য হলুদ আর লবণ মাখিয়ে আমি বেশ কিছুটা সময় আমটাকে রেস্টে রেখে দেবো। তো এখন দেখুন আমার কিন্তু লবণ হলুদটা মাখানো হয়ে গিয়েছে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিন্তু একটা প্রথমেই মশলা তৈরি করে নিচ্ছি, যে মশলাটা দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো 5 ফোড়ন, আর 2 চামচ মতো গোটা জিরে, আর একটা গোটা শুকনো লঙ্কাকে এরকম মাঝ বরাবর কেটে দিয়েছি। ঝাল যদি বেশি খেতে চান তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো আমি এখানে কিন্তু বেশি ঝাল দেব না, তার জন্য একটাই লঙ্কা দিয়েছি। দিয়ে এবারে লো ফ্লেমে রেখে ভালো করে ফোড়নগুলোকে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন ফোড়নটা ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ আসবে, সেই পর্যায় পর্যন্ত এই ফোড়নটাকে ভেজে নিচ্ছি। তো এখন দেখুন এই ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, আর ফোড়নের মধ্যে থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে। তো এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, না হলে কিন্তু এই ফোড়নগুলো চুঁয়ে যেতে পারে। এবারে এই গরম বাটির মধ্যেই নাড়াচাড়া করতে থাকলে দেখবেন সম্পূর্ণ এইটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এটা এক সাইডে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। সেটা আপনারা শিলনোড়াতেও করতে পারেন বা মিক্সিতেও করতে পারেন। তো এবারে একটা গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখুন গোটা কালো জিরে। ফোড়নের জন্য আমি এখানে কালো জিরে ব্যবহার করছি। সামান্য অল্প পরিমাণে কালো জিরে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অবশ্যই কালো জিরেটা দিবেন, তাহলে স্কিপ করবেন না, কারণ কালো জিরের কিন্তু একটা আলাদা মাত্রা আছে। আর আমি এখন দেখুন লবণ আর হলুদ মাখিয়ে যে আমগুলো রেখেছিলাম, সেইগুলো কিন্তু 10 মিনিট মতো মাখিয়ে রাখা ছিল। এবারে কিন্তু এই আমগুলোকে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
লবণটা মাখিয়ে রাখার জন্য আমের ভেতর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল, তার জন্য কিন্তু আমি আমগুলোকে হাতের সাহায্যে তুলে তুলেই দিলাম, তাহলে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা কিন্তু আর কড়াইয়ের মধ্যে পড়বে না, তাতে কারণ এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না। এবারে আমগুলোকে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখবেন আমের গা থেকে একটা সুন্দর গন্ধ আসবে, যেটার জন্য রেসিপিটা খুব ভালো লাগবে। আর এটাকে কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবেন, আর ঢাকনা দিয়ে দিয়ে আমগুলোকে নাড়াচাড়া করবেন, তাহলে আমটা খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। আমটা সেদ্ধ করার জন্য আপনাদেরকে আর জল দিতে হবে না, তার জন্যই এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর আমটা কষা হতে হতে দেখবেন আমের গায়ের যে খোসার সবুজ অংশটা এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হতে থাকবে। তো যতক্ষণ না এটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে আমগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা সাধারণত অনেকেই খোসা ছাড়িয়ে আচার তৈরি করেন, তো আজকে আমি আমের খোসা সহ আম দিয়ে একটা আচার তৈরি করে দেখাবো, যার স্বাদ কিন্তু খোসাবিহীন আচারের থেকে অনেক বেশি সুস্বাদু হয়। কারণ আমের মধ্যে যে গুণাগুণটা থাকে সেটা খোসাতেই থেকে থাকে, তার জন্য একবার হলো এরকম খোসা সহ আচার তৈরি করার অনুরোধ রইল। যদি রেসিপি ভালো লাগে তাহলে নিশ্চয়ই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যখন আমটা ভাজা হবে তখন দেখবেন খোসার কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে খোসার যে সবুজ অংশটা ওটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো চিনি। তো আমটা একটু টক ছিল, তার জন্য আমি এখানে 2 বাটি চিনি দিয়েছি। যদি আমটা আপনারা চেখে দেখে নেবেন, যদি একটু টক কম থাকে তাহলে এখানে 1.5 বাটি চিনি দিলেই হয়ে যাবে। তো আমটা যেহেতু একটু বেশি টক ছিল তার জন্য এখানে আমি 2 বাটির মতো চিনি দিয়েছি, মানে 4টে আমের জন্য এখানে 2 বাটি চিনি দিয়েছি। এবারে চিনিটা দেওয়ার সাথে সাথে এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন চিনিটা গলতে শুরু করবে। আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না। তো এইটা এমনিই দেখবেন চিনি থেকেই কিন্তু অনেকটাই রস বেরোবে, এই রসের মধ্যেই কিন্তু আমগুলো ফুটতে থাকলে দেখবেন এই আমটা অলরেডি সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, আর এটা খুব সুন্দর একটা চিটচিটে ভাব আসবে। আর এখানে মশলার জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর আসে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এর কালারটা খুব সুন্দর আসবে, কিন্তু একটুও ঝাল হবে না। তো উপকরণগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দেখবেন চিনির মধ্যে যতক্ষণ আমটা ফুটতে থাকবে তখন আমের মধ্যেও কিন্তু এই চিনির রসটা প্রবেশ করবে, তাহলে আমটার যে টক ভাবটা ওটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে, আর কালারটা দেখবেন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে থাকবে। আর এতটা যে জল রয়েছে এতটাও থাকবে না, কারণ চিনির রসের মধ্যে ফুটতে ফুটতে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও বসে যাবে। তার জন্য একটু কিন্তু কম জল থাকবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর এখন দেখুন চিনির রসের মধ্যে কিন্তু আমি আমগুলোকে দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর এখন দেখুন আমটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর কালারটা দেখুন, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এটা কিন্তু তৈরি হয়ে এসেছে। এর থেকে কিন্তু আর আমি বেশি ফোটাবো না, তো আর 2 মিনিট মতো ফুটিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই পর্যায়ে দেখুন রসের মধ্যে আমগুলো ফুটতে ফুটতে রসটা এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর অনেক ঘন হয়ে গিয়েছে, আর এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই বসে যাবে। তার জন্য একদম শুকনো করবেন না, এরকম কিন্তু একটু রসালো ভাব থাকতে থাকতে এই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আর অফ করে দিয়ে যে মশলাটা আমি ভেজেছিলাম সেই মশলাটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আর সম্পূর্ণ গুঁড়ো করার পর আমি কিন্তু উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর যখন এই মশলাটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করেই দেবেন, তাহলে মশলার যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা খুব ভালোভাবে থাকবে, নচেত কিন্তু এই ফ্লেভারটা চলে যাবে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখন দেখুন সম্পূর্ণভাবে আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, খোসা সহ আমের আচার। আর এবারে এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট মতো। 2 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসব।
তো 2 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর যে পরিমাণ রসটা ছিল অনেকটাই কিন্তু বসে গিয়েছে। এটা যখন আরও ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও বসে যাবে। তো আজকে আমার এই খোসা সহ আমের আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলে যদি ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।